স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। জ্বালানি সংকটের কারণে ঠাকুরগাঁওয়ের মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ চালকরা। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার ভুল্লি কচুবাড়ি এলাকায় ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে রাস্তা অবরোধ করেন তারা। চালকদের অভিযোগ, তারা গত 3 দিন ধরে কোনো ধরনের জ্বালানি পাচ্ছেন না। এতে তারা বাধ্য হয়ে সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেন। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় 6,500 লিটার ডিজেল ও পেট্রোল সহ একটি ট্রলার আটক করেছে পুলিশ। সকাল 8:30টায় পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে ট্রলারটি আটক করা হয়। তবে এ সময় তেলের মালিক বা ট্রলারে কাউকে পাওয়া যায়নি। দর্শক, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলশাদ আনী। তেল নিয়ে তো ভোগান্তি এখনো চলছে, এবং আপনি যে পাম্পে আছেন সেখানে সার্বিক অবস্থা আমাদের জানাবেন। তেল নিয়ে আসলে এখন পর্যন্ত ভোগান্তি চলছে। আমরা দেখেছি লম্বা লাইন আছে, যারা ব্যক্তিগত গাড়ির লাইন, মোটরসাইকেল চালক যারা আছেন তাদের লম্বা লাইন রয়েছে। কিন্তু বেশিরভাগ যে পেট্রোল পাম্প যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগ জায়গাতেই তারা তেল সরবরাহ করতে পারছে না, কারণ তারা পর্যাপ্ত পাচ্ছেন না। তাদের ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যারা আছেন তারা বলেছেন যে তাদের যে চাহিদা সেই তুলনায় অনেক কম পাচ্ছেন। সুতরাং তারা যারা আসছেন তেল দিতে, গ্রাহক যারা আসছেন তাদেরকে তেল সরবরাহ করতে পারছে না। তো আমি আজকে যে ফিলিং স্টেশনে আছি আপনাদেরকে দেখাতে চাই যে অনেকেই আছেন যারা মোটরসাইকেল চালক আরোহী যারা আছেন অথবা ব্যক্তিগত গাড়ি চালক যারা আছেন, তারা অনেকেই আসলে এখন যে অবস্থা চলছে তারা অনেক সময় বিশ্বাস করতে চায় না যে আসলেই তেল আছে কি নেই। এজন্য এই ফিলিং স্টেশন আমি দেখেছি, আপনাদেরকে যেটা দেখাতে চাই, এখানে একটি নোটিশ বোর্ডের মতো রাখা আছে এবং ওনারা তারিখ সহ রেখে দিয়েছেন যে কবে কতটুকু জ্বালানি পাচ্ছেন, সেটা অকটেন হোক, ডিজেল যাই হোক, তারা এটি দেখে রাখছেন, ডেট অনুযায়ী লিখে রাখছেন যে ওনারা কতটুকু পাচ্ছেন বা পাচ্ছেন না, তেল সরবরাহ করতে পারছেন কি পারছেন না। এখানে আমরা যেটা আপনাদেরকে দেখাতে চাই যে আজকে 2 তারিখ, এখন পর্যন্ত তারা যে সরবরাহ করা তেল দিতে পারছেন না, এবং এখন পর্যন্ত তারা আসলে পায়নি। তাদের ফিলিং স্টেশনের যে দায়িত্বরত যারা আছেন তারা জানিয়েছেন তাদের তেলের যে গাড়ি সেটি ডিপোতে গিয়েছে, ওখান থেকে যখন ফিরবে ফিলিং স্টেশনে পৌঁছাবে, এরপর আনলোড করার পর তারা তেল যারা আছেন, গ্রাহক যারা আছেন তাদেরকে সরবরাহ করতে পারবেন। তো এই যে এখন যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অকটেনের লাইন না। এখানে যারা আছেন তারা সিএনজি বা ডিজেল এসে পেট্রোল পাচ্ছেন, কিন্তু অকটেন এখন পর্যন্ত বন্ধ আছে। আর আমরা এই লাইনটা দেখেছি সেই মহাখালী যে বাস টার্মিনাল যেটা আছে তার ওইখান থেকে লাইনটা শুরু হয়েছে এই তেজগাঁর এই ফিলিং স্টেশন পর্যন্ত। কিন্তু মোটরসাইকেল আরোহী যারা আসছেন তাদেরকে বাইরে থেকে বলে দেওয়া হচ্ছে, যারা তেল নিতে আগ্রহী, সেটা মোটরসাইকেল হোক বা অন্য কোনো গাড়ি হোক, তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। এখানে যারা দায়িত্বরত আছেন, যারা স্টাফ যারা আছেন ফিলিং স্টেশনে, তারা তাদেরকে বলে দিচ্ছেন যে তাদের এখানে এখন পর্যন্ত তেল আসেনি, এই এখন পর্যন্ত তারা তেল পাননি ডিপো থেকে। তো তেল পাওয়া মাত্রই তারা সরবরাহ করতে পারবেন। আমরা কথা বলেছি, এখানকার যিনি ম্যানেজার আছেন তিনি জানিয়েছেন তাদের পৌঁছতে হয়তো 12টা কিংবা 1টা বাজতে পারে। তাদের রাস্তায় আছে, তারা তাদের তেলের গাড়ি আসলেই তারপর তারা তেল সরবরাহ করতে পারবেন। তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। জি, ছিলেন দিলশাদ আনী। আপনাকে ধন্যবাদ। ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, সড়ক আইন না মানা এবং সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা থাকা দুর্ঘটনার অন্যতম কারণ। মাঝে মাঝে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও আবার তা অবৈধ দখলে চলে যায়, ফলে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। আইন অমান্য করে ঢাকা মাওয়া মহাসড়কে এভাবেই দ্রুত গতিতে চলছে যানবাহন, বাধা দেওয়ার কেউ নেই। একই মহাসড়কের পাশে বসেছে টং দোকান, কাছাকাছি ট্রাফিক পুলিশ থাকলেও উচ্ছেদের কোনো খবর নেই। সড়কের পাশাপাশি রেল লাইনের পাশের ফুটপাতও দখল করেছেন ব্যবসায়ীরা। যাত্রাবাড়ি সড়কের চিত্র আরও ভয়াবহ। দুপাশের সড়ক দখল করে বসেছে সবজি আর মাছের আড়ত, আর থানার সামনে স্ট্যান্ড করে চলেছে অবৈধ লেগুনা। বিভিন্ন জায়গায় নাম্বার প্লেট চলে, এই জায়গায় তো চলতে আছে, বাধা দেয়
ভইলা টইলা চলতে হয় আর কি। আমি তো গাড়ি চালাই না, আমি একটু আগে লইছি, এটা মানে শিখার লেগে আর কি আগে লইতেছি। যাত্রাবাড়ি আর নারায়ণগঞ্জ এরিয়ার ভিতরেই চলে, মানে যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এইটুকুই লাইন। মেয়র হানিফ ফ্লাইওভারও দেখা গেছে বিশৃঙ্খলা, যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী নামানো হয়। এসব যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। কিছু ড্রাইভার আছে বেপরোয়াভাবে গাড়ি চালায়, এগো কারণে এই বড় বড় দুর্ঘটনা হয়। নিউ মার্কেটে গাড়ি নিচে পাওয়া যায় না, এখান থেকে নিউ মার্কেট নামবো। কি করবো বলেন, আমাদের তো নামতে হবে, নিচে তো নামানো যাবে না, যানজট বেশি হবে, এর জন্যই উপরে নামাইছে। এসব কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি। ট্রাফিক পুলিশ বলছে, পর্যাপ্ত ডাম্পিং ব্যবস্থা না থাকায় ফিটনেসবিহীন ও অবৈধ গাড়ি ডাম্পিং করা সম্ভব হচ্ছে না। সবাই মিলে যদি আমরা মনে করি যে আমরা এই আইন ভঙ্গ করব, তাহলে তো এই শুধু পুলিশের জন্য তো এটি বিরাট চ্যালেঞ্জ। সড়ককে নিরাপদ করতে হলে তো আমাদের মালিক, শ্রমিক, সরকার সবাইকে মিলে একটা কাজ করতে হবে। তিনি বলেন, সড়কের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হওয়া প্রয়োজন। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। হবিগঞ্জে জ্বালানি তেলবাহী ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন অফিসার উত্তম দাস জানান, গতকাল রাত 9:30টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেন উপজেলার মন্তলার হরিপ্রসাদপুর এলাকায় পৌঁছলে 6টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি উল্টে খালে পড়ে যায়। এতে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে তেল সংগ্রহ করতে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করছেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স 113 বছর। তারপরেও দৈনন্দিন সকল কাজ নিজেই করেন পটুয়াখালীর কলাপাড়ার আরশেদ আলী হাওলাদার। তবে এই শতবর্ষীর দাবি তার বয়স 130-এর কম নয়। অত্যন্ত দরিদ্র তার পরিবারের জন্য সরকারি সহায়তা কামনা করেন প্রতিবেশীরা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর ধুলাসার গ্রামের প্রবীণ ব্যক্তি আরশেদ আলী হাওলাদার। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স 113, তবে তার দাবি বয়স 130 বছর। শতবর্ষ পার করা আরশেদ আলীর দৃষ্টি ও শ্রবণ শক্তি কমেছে অনেকটাই। তবুও গোসল থেকে শুরু করে নিজের কাপড় ধোয়া, খাওয়া, মসজিদে যাওয়া এবং নামাজ আদায় সবই করেন কারো সাহায্য ছাড়াই। নিজে আইতে ফিরলে খাই, নামাজ পড়তে যাই, কেউ ধরা লাগে না। এখন আমি আসতে পারি, আর আমি মসজিদে যাই, নামাজ পড়তে যাই, রোজা রাখি। তার স্ত্রী ফাতেমা বেগমের জন্ম 1933। তিনিও রান্না থেকে শুরু করে ঘর গোছানো এখনো নিজের হাতে সারেন। আমার বাহের বয়স 130 বছর, আমার মার বয়স 80 বছর। আমার ঘর দিয়ে আমার বাপ মা আমার সাথেই খায়, ঘর দিয়ে পানি করে একটা ঘরের ব্যবস্থা করে দিলে একটু ভালো হয়। বর্তমানে এই দম্পতি বাস করছেন জীর্ণ কুটিরে। দারিদ্র পরিবারটির জন্য সরকারি সহায়তা প্রত্যাশা করেন স্থানীয়রা। কষ্টে এগুলো নামাজ পড়ে বুড়া মানুষ, ঘরের মধ্যে পানি পড়লে একটু কষ্ট হয়, সংকটে আছে ঘরে। ঘর যদি সরকার দিত, ওনারা সব বিশেষ করে দরকার একটা ঘর যদি হইতো, আর নাইলে হয়তো বর্ষাকালে একটু পানিতে কোনো বাঁচতে পারতো, অন্তপক্ষে ঘরে পানি পরে ভরপুর একটা তলাই যায় ঘরটায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার ঘরটা আমরা করে দেওয়ার চেষ্টা করবো, তাকে অর্থ সহায়তা এবং সে তার খাবারের জন্য যে খাদ্য সামগ্রী সেগুলো দেওয়ার চেষ্টা করবে। আরশেদ ফাতেমা দম্পতির রয়েছে 3 ছেলে ও 1 কন্যা সন্তান। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। এবার আন্তর্জাতিক। 54 বছর পর আবারও চাঁদের উদ্দেশ্যে উড়াল দিল মানুষ। বুধবার মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস 2 নামের রকেটে করে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন 4 নভোচারী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6:35 ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এ সময় মিশরের 4 নভোচারী ওরিয়ন ক্যাপসুলে চড়ে এই ঐতিহাসিক যাত্রা শুরু করেন। নাসা জানিয়েছে, পরবর্তী 24 ঘন্টার মধ্যে এই ক্যাপসুল কক্ষপথে পৌঁছবে। সেখানে নভোচারীরা নানান পরীক্ষা নিরীক্ষা করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে এটি চাঁদে যাওয়ার জন্য সবুজ সংকেত পাবে। 10 দিনের এই মিশনে তারা
চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। এই পরীক্ষামূলক যাত্রার মূল লক্ষ্য চাঁদে নিয়মিত যাতায়াত শুরু করা। নাসা 2028 সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে আবার নভোচারী অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। 1972 সালে নাসার অ্যাপোলো 17 মিশনের পর এবার প্রথম কোনো মানুষ চাঁদের পথে রওনা হলেন। একে চাঁদে আর মঙ্গল গ্রহে মানুষের পাঠানোর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরান যুদ্ধের মূল কৌশলগত লক্ষ্যগুলো প্রায় সম্পন্ন এবং আগামী 2 থেকে 3 সপ্তাহ ইরানে কঠোর হামলার মাধ্যমে দ্রুত যুদ্ধ শেষ করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে এ কথা জানান তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের নৌবাহিনী, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে আবারও ইরানের বিরুদ্ধে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কঠোর হামলার হুমকি দেন তিনি। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় লারেস্তান ও মিয়ানেহতে 9 জন নিহত হয়েছে এবং অঞ্চলগুলোর বিমানবন্দর ও জেটির ক্ষতি হয়েছে। এছাড়া তেহরানে হামলায় ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি আহত হয়েছেন বলে জানিয়েছে ইরান। জবাবে ইসরায়েলের মধ্যাঞ্চলে 11টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এবারের বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের শুরুতে স্বপ্ন দেখালেও শেষটা হয় ক্লান্তি আর বেদনার। দেশের সাবেক ফুটবলারদের মতে বছরের পর বছর আন্তর্জাতিক ম্যাচ খেললেও কৌশলগত উন্নতি না হলে অদূর ভবিষ্যতে যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টের মূল পর্বে অংশ নেওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে। মালদ্বীপ বাধা টপকে 2026 ফুটবল বিশ্বকাপ এবং 2027 এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পায় ভারত, সিঙ্গাপুর এবং হংকংকে। হামজা, শমিত, ফাহমিদুলদের অন্তর্ভুক্তিতে শুরুটা ভালো হলেও সময়ের সাথে সাথে বৈশ্বিক আসরে খেলার স্বপ্ন ধুলোয় মিশে যায় বেঙ্গল টাইগার্সের। সি গ্রুপে 6 ম্যাচ খেলে মাত্র 5 পয়েন্ট পেয়ে দিকহারা দেশের ফুটবলাররা। ফুটবল কিন্তু হচ্ছে একটা টিম গেমস রাদার দ্যান ইন্ডিভিজুয়াল গেমস, কিন্তু এর পাশাপাশি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সিও কখনো কখনো ম্যাচের ডিফারেন্সটা তৈরি করে। আমাদের এই যে আফসোস করা, হতাশ হওয়া, এগুলি চলতেই থাকবে। মানে যতদিন না পর্যন্ত আপনি আসলে প্লেয়ার ডেভেলপমেন্ট পাথওয়েটা ঠিক না করবেন এবং ওয়েল এডুকেটেড প্লেয়ার অ্যান্ড ওয়েল ইকুইপড প্লেয়ার ইন টার্মস অফ ফুটবল পারফরম্যান্স, ততদিন আপনি আসলে কখনোই রেজাল্ট আপনি পাবেন না। প্রায় 4 বছর আগে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে আসেন স্পেনের হেভিয়ার কাবরেরা। 2 দফা সময় বৃদ্ধিতেও দলকে লক্ষ্যে নিয়ে যেতে পারেননি তিনি। মূল একাদশ নির্বাচন থেকে শুরু করে ফরমেশন কিংবা খেলোয়াড় সাবস্টিটিউশন, প্রতিটা ক্ষেত্রে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন এই স্প্যানিয়ার্ড। ইউরোপিয়ান হোক বা আপনার ল্যাটিন হোক বা আপনার মিডল ইস্ট হোক, হ্যাঁ, বা আপনার ওই যে এই সাইডের হোক, দক্ষিণ পূর্ব এশিয়াতে হোক, এখানে আমাদের সাথে যাতে ম্যাচ করতে পারে, আমাদের যাতে আন্ডারস্ট্যান্ডিংটা যাতে ভালো হয়। একটা টিমের ডিজায়ার আউটকামটা পাওয়ার জন্য যেমন কোচের ট্যাকটিক্যাল জিনিয়াসটা দরকার, অ্যাট দ্য সেম টাইমস প্লেয়ার্সের কোয়ালিটি এবং ক্রিয়েটিভিটিও প্রয়োজন। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের কাছে হেরে এ বছরের প্রথম আন্তর্জাতিক উইন্ডো শেষ করেছে লাল সবুজরা। আসন্ন বিশ্বকাপের আগে ফিফার বিশেষ উইন্ডোতে কিংবা আগস্ট সেপ্টেম্বরের শেষ উইন্ডোতে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারলে নভেম্বর ডিসেম্বরের সাফ টুর্নামেন্টের আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ থাকবে না বাংলাদেশের। তাতে র্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে পড়া বড় শঙ্কায় দেশের ফুটবল। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এ ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।